আমি তোকে নিজের বউ হিসেবে মানি না, তোকে বর হিসেবে মানতে আমারই বয়ে গেছে। হারামি লাল বাদর, কলাচোর উল্লুক, কি বললি তুই আমাকে? তুই নিজেই একটা সাদা গেছো, ফিমেল বাদর। কি বললি তুই আমায়? মুখ সামলে কথা বলবি আয়াত, নয়তো তোর বাঁকা মুখ ঘুষি মেরে আমি আরও বাঁকা করে দেব। দেখ তানিয়া, মেয়ে আসিস মেয়ের মতোই থাকবি। বেশি কিছু বললে আমিও কিন্তু আমার ছেলেগিরি দেখাবো। কি কি করবি তুই আমার? কানকাটা হনুমান? আয়াত, দেখবি কি করি? আমায় কানকাটা হনুমান বলা? দাঁড়া তোকে হনুমানগিরি দেখাচ্ছি। কি আর দেখাবি তুই? কি আর দেখাবি তুই? কোন কাঁচকলা পারিস? রাঙ্গামাটির রাঙ্গা বাদর? কি বললি? দাঁড়া তোকে বাদরগিরি দেখাচ্ছি। বলে তানিয়াকে শক্ত করে দেয়ালে চেপে ধরে তানিয়ার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। তানিয়া নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করছে, কিন্তু আয়াতের শক্তির সাথে পেরে উঠতে পারছে না। তবুও আয়াতকে কয়েকটা কিল ঘুষি দিল। পাক্কা 5 মিনিট পর আয়াত ছেড়ে দিল। দুজনই হাঁপাচ্ছে। তানিয়া, ওই রাম ছাগল, তুই এটা কি করলি? তুই আমার অনুমতি না নিয়েই আমাকে? আয়াত, নিজের বিয়ে করা বউয়ের কাছে কি অনুমতি নিতে হয়? পাপ হয় পাপ। তোর পাপের গোষ্ঠী কিলাই। আর কে তোর বউ? আমি এই বিয়ে মানি না। সেটা তো আমিও মানি না। আমরা মানি আর না মানি, তবুও আমরা স্বামী স্ত্রী। তোর স্বামীর টুটটুট। ছি ছি তনু, তুই এসব বাজে কথা কোথায় শিখেছিস? নিজের বরকে কেউ এভাবে বলে? তোর সাথে আমার কোনো কথা নাই, আমি গেলাম। হেরে গিয়ে বেচারে কি করবে ভেবে পাচ্ছে না। তনু শোন। হ্যাঁ বল। মিষ্টিটা কিন্তু সেই লেভেলের মিষ্টি। আয়াতের কথা শুনে তানিয়া অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালো, তারপর রাগ দেখিয়ে চলে গেল। ওর যাওয়া দেখে আয়াত হাসছে আর বলছে, চিন্তা করো না বালিকা বধূ, তোমায় আমি নিজের করে নেবই। যতই তুমি আমাকে বাদর বলো, এ বাদরের বাদরামি তোমাকে সারা জীবন সহ্য করতে হবে। কারণ আমি তোমায় ভীষণ ভালোবাসি, বাদরের ফিমেল বাদর, আর আমার বালিকা বধূ। আচ্ছা তনু, তুমি কেন আমার সাথে এমন করো? তুমি তো জানতে আমরা সম্পর্কে সেই কবে থেকে আমরা স্বামী স্ত্রী। তাহলে এত বছরে আমার প্রতি কি তোমার একটুও অনুভূতি জন্ম হয়নি? কেন তনু? কেন তুমি আমায় সহ্য করতে পারো না? আমি তো প্রতি মুহূর্তে তোমাকে এটা বোঝাতে চাই যে তোমায় কত ভালোবাসি, কিন্তু তুমি বুঝেও আমায় কেন দূরে ঠেলে দাও? আচ্ছা তনু, তোমার মনে তো অন্য কেউ নাই, তাহলে তুমি কেন আমাকে তোমার মনে জায়গা দিতে পারো না? বলো, কিভাবে বলবে তুমি? তুমি তো নিজের মনটাকে বন্ধ সিন্ধুকে রেখে চাবি ফেলে দিয়েছো অথই সাগরে। সেখান থেকে চাবি খোঁজাটা একরকম অসম্ভব, কিন্তু আমি সেই অসম্ভবকে সম্ভব করবই। আমার ভালোবাসার জোর যে অনেক, সে জোর দিয়ে তোমার মনের বন্ধ সিন্দুকটাকে ভেঙে ফেলবো। এদিকে তানিয়া রাগ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। নিজেকে নিজে দোষ দিতে থাকে আর বলতে থাকে, আমি তোমায় ঘৃণা করি আয়াত, প্রচণ্ড ঘৃণা। তুমি শত চেষ্টা করেও আমার মনে তোমার প্রতি ভালোবাসা তৈরি করতে পারবে না। পারবে না আমার মনে ভালোবাসা নামক বন্ধ সিন্দুক খুলতে। শুনছো আয়াত, আই হেট ইউ। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমি তোমায় ঘৃণা করতে ভালোবাসি। শুধুই ঘৃণা। সাবান দিয়ে নিজের ঠোঁট দুটো বারবার ঘষছে, যাতে আয়াতের ছোঁয়াটা উঠে যায়। কিন্তু যে ছোঁয়া মনে লেগে আসে, তা কোন সাবান দিয়ে তুলবে? আয়াত ওয়াশরুমের কাছে এসে দরজায় টোকা দিল। তনু, তনু, আই অ্যাম সরি, প্লিজ মাফ করে দে। আর কখনো এমন ভুল হবে না। দেখ, এটাই প্রথম আর শেষ ভুল। প্লিজ বের হ। বেশি ভিজলে তোর ঠান্ডা লাগবে, প্লিজ। তানিয়া দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সারা শরীর ভেজা। আয়াত তাড়াতাড়ি তাওয়ালটা দিয়ে তানিয়ার মাথা মুছতে শুরু করলো। তানিয়া তাওয়ালটা হাত থেকে টেনে নিয়ে বলল, বেশি স্বামী স্বামী ভাব দেখাবি না, ডিসগাস্টিং। আমার ভালোবাসাটা তোর কাছে ডিসগাস্টিং লাগে তনু? হ্যাঁ লাগে, কারণ আমার তোকে ডিসগাস্টিং লাগে। আয়াত আর কিছু বলল না, চুপচাপ চলে গেল। আর ওর চোখ থেকে বেরিয়ে আসতে চাইছে কিছু অবান্তর নোনা জল। অবান্তর কেন বললাম? যে তরলের মায়া, মায়ার মানুষটা বোঝে না, তাকে অবান্তর বলাই উচিত। তানিয়া আয়াতকে চোখ মুছতে দেখে বলল,
কাঁদ আয়াত কাঁদ। এত বছর ধরে যে কষ্টর সাগরে আমি ডুববো ভাবছিলাম, সে সাগরে এখন আমি তোকে ডুববো। আমি এখানে তোর বালিকা বধূ হতে আসিনি, তোকে তিলে তিলে কষ্ট দিতে এসেছি। গত 9 বছর ধরে যে যন্ত্রণা আমি সহ্য করেছি, তা এবার তোর সহ্য করার পালা। তোর কান্না দেখে আমার কষ্ট হয়, সত্যিই অনেক কষ্ট হয়। কারণ শত হলেও তুই স্বামী, তার ওপর ছোটবেলার বিয়ে। কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু জানিস আয়াত, যখন তোর দেওয়া আঘাতটা মনে পড়ে, হৃদয়টা তখন ক্ষত বিক্ষত হয়ে যায়। তোর প্রতি ভালোবাসাটা মুহূর্তেই বিলীন হয়ে যায়। তখন তোর কষ্ট দেখলে শান্তি লাগে। হ্যাঁ, তানিয়া আর আয়াতের বিয়ের বয়স 10 বছর। ওদের যখন বিয়ে হয় তখন তানিয়া ক্লাস 5-এ পড়ে আর আয়াত 7-এ। ওদের দুই পরিবারের সম্মতিতে হয় ওদের বিয়ে। কিন্তু বিয়ের 1 বছর পর একটা ঘটনা ওদের সম্পর্কটাকে তিক্ত করে দেয়। পারিবারিক সম্পর্কগুলোও ঠিক থাকলেও ঠিক নেই ওদের সম্পর্ক। তিক্ততায় ভরা ওদের হৃদয়ের বাঁধন। আয়াত প্রতিনিয়ত চেষ্টা করছে সম্পর্কটা ভালোবাসাময় করার, কিন্তু আয়াত 2 পা এগোলে তানিয়া 4 পা পিছিয়ে নেয়। আয়াত সব সময় চেষ্টা করে নিজের ভালোবাসা দিয়ে ওদের বিষাক্ত অতীতটাকে বিষমুক্ত করতে, কিন্তু কথায় আসে না, বিষ যখন মাথায় উঠে যায় তখন সেটা নামানো একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়। যদিও অসম্ভব হয়, কিন্তু তার জন্য অনেক কাঠখড় পুড়তে হয়। আয়াত নামাজ পড়ে প্রতিনিয়ত এই দুয়াই করে, যাতে তানিয়ার মনে বিষাক্ত ভাবটা কাটিয়ে ওর মনে ভালোবাসার ফুল ফোটাতে পারে। তানিয়া ঘুমোচ্ছে আর আয়াত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তানিয়ার দিকে। মনে হচ্ছে পৃথিবীর সব মায়া, সব আকর্ষণ, সব মোহ, মমতা এসে ভিড় করছে তানিয়ার মুখে। আয়াতের খুব ইচ্ছে করছে তানিয়ার কপালে ভালোবাসার পরশ ঝুলিয়ে দিতে, কিন্তু সেটা সম্ভব নয়। আয়াত তানিয়ার দিকে তাকিয়ে ভাবছে ওদের জীবনের সুন্দরতম মুহূর্তগুলোকে। আয়াত মনে মনে বলছে, আচ্ছা তানিয়া, তোর কি মনে আছে আমাদের ছোটবেলার সেই দুষ্টুমির কথা? মনে আছে কাজীদের বাগানের পেয়ারা চোরের কথা? সেদিন তুমি আমি ধরা পড়তে পড়তে বেঁচে গেছিলাম। তোর কি মনে আছে? যেদিন তুই পাশের বাসায় কাকীদের রোদে শুকাতে দেওয়া আচার চুরি করে খেয়েছিলি, কিন্তু দোষটা আমার ঘাড়ে চাপিয়েছিলি। বাবা আমায় সেদিন মেরেছিল বলে তুই আমায় জড়িয়ে ধরে খুব কেঁদেছিলি। আজও তুই কাঁদিস, কিন্তু তখনকার চোখের জলে ছিল আমার জন্য ভালোবাসা, আর এখনকার চোখের জলে আমি ভালোবাসা না, শুধু ঘৃণা দেখি। তোর মনে আছে আমাদের বিয়ের কথা? তখন তুই পঞ্চম শ্রেণীতে পড়িস আর আমি সপ্তম। তখন তো আমরা বুঝতাম না বিয়ে কি, শুধু জানতাম বিয়ে মানে খুব মজা। হুম, তাও দাদি ভুলভাল বুঝিয়েছিল বলে। বাবা আর তোর বাবা খুব ভালো বন্ধু থাকায় তারা তাদের বন্ধুত্বের নতুন নাম দিতে চেয়েছিল আমাদের বিয়ে দিয়ে। আমার বাবা অবশ্য চেয়েছিল আমরা বড় হবার পর বিয়ে দেবে, কিন্তু তোর বাবা বলল, ছেলে মেয়ে বড় হয়ে যদি অন্যদিকে মন দেয়, তার থেকে বরং এখন কাজী ডেকে কবুল বলিয়ে কাবিন করে রেখে দিই। বড় হলে ধুমধাম করে রেজিস্ট্রি করে বিয়ে দেবে। যখন তুই আর আমি শুনলাম আমাদের বিয়ে হবে, তখন নিজেদের অজান্তেই দুজন লজ্জা পেয়েছিলাম। ছুটে দাদির কাছে গিয়েছিলাম এটা জানার জন্য যে বিয়ে হলে কি হয়। হাহা, দাদি যা বলেছিল বিয়ে মানে কিন্তু তার উল্টোটা। হাহা, কি যে বলেছিল মনে আছে তোর তানিয়া? দাদি আমাদের দুজনকে কোলে বসিয়ে বলল, দাদু ভাই, বিয়ে মানে হচ্ছে খুব মজা, সারাদিন দুজন মিলে খেলাধুলা করা, আর তোমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারবা, খেলতে পারবা। আর বিয়ে তো তোমরা কবুল বলার পর তোমাদের অনেক খেলনা আর জামা কাপড় কিনে দেব। আমরা তখন সারা জীবন একসাথে থাকতে পারবো বলে খুব আনন্দে ছিলাম। আর খেলনা আর নতুন জামার লোভটাও তো সামলাতে পারেনি, তাই কাজী কবুল বলতে বলার সাথে সাথে কবুল বলে দিলাম। কিন্তু বিয়ে, বউ শব্দ দুটো শুনলেই কেন যেন খুব মজা লাগতো। তারপর থেকে তোর সাথে খেলতাম, ঘুরতাম, তোর পছন্দের জিনিসগুলো তোকে কিনে দিতাম, কিন্তু পাড়ার বাচ্চারা আমাদের বর বউ বলে মজা করতো। তুই খুব রাগ করছিস, কিন্তু সত্যি বলতে আমার খুব মজা লাগতো, হি হি। তারপর মনে আছে তোর আমার প্রথম প্রেম নিবেদনের কথা?
ভাবলে খুব লজ্জা লাগে। আয়াত তানিয়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে আর অতীতের ছেলে মানুষের ভাবনায় ডুব দিতে থাকে। বিয়ের ৩ বছর পর, দেখতে দেখতে বিয়ের ৩ বছর কেটে যায়। ছেলে মানুষগুলো নতুন অনুভূতিতে রূপ নিতে থাকে। নাম মিলতে থাকে সম্পর্কটার। প্রাণহীন খুনসুটিময় সম্পর্কটা হঠাৎ করে কিছু অনুভূতিকে আঁকড়ে ধরে। তৈরি হয় ভালোবাসা নামক শব্দটা। তানিয়া তখন ৮ম শ্রেণীতে পড়ে আর আয়াত ১০ম শ্রেণী। আয়াত তখন ভালোবাসা, বিয়ে, বউ শব্দটার মানে বুঝে গিয়েছিল। আয়াতের মনের মাঝে ভালোবাসা নামক বীজ থেকে তৈরি হয় ছোট্ট একটি ভালোবাসার চারা গাছ, যেটার নাম দেয় তানিয়া। তানিয়াও যে আয়াতকে নিয়ে অনুভব করে না তা কিন্তু না। তানিয়ার ভাবনাতেও একটি আবছায়া চেহারা আসে, স্বপ্নে যার সাথে কথা হয়, মনের কোণে যাকে নিয়ে বিন্দু বিন্দু করে তৈরি হচ্ছে মেঘাময় সাদা কালো ধূসর স্বপ্ন, যাকে নিয়ে মনের আকাশে রচনা হচ্ছে হাজারো রঙিন আঁকিবুকি করা অগোছালো স্বপ্ন। তানিয়ার কিশোরীর মনটায় রং লাগতে শুরু করে। সে রঙে আবছায়ায় থাকা সে চেহারা পরিষ্কার হতে থাকে। রঙিন হতে থাকে স্বপ্নে দেখা সে স্বপ্নর পুরুষটি। একদিন নিজের অগোচরের তানিয়ার মনের কোণে পুরুষটির ছবি দেখে ফেলে। সে যে আর কেউ নয়, সে তার একান্তই তার আয়াত। আর আয়াত, সেও কম যায় না। তানিয়াকে নিয়ে রোজ কল্পনার মেঘলায় আঁকা ভালোবাসার অকল্পনা। মেঘলাই খুলে বসে ভালোবাসার যত জল্পনা। বুনতে থাকে আকাশের মাঝে রংধনুর ৭ রঙে মেশা স্বপ্ন। লিখতে থাকে মনের মাধুরী মিশিয়ে, কল্পনার রং তুলি দিয়ে, জল্পনার শব্দ দিয়ে নিজের মনের কোণে হাজারো ভালোবাসার গল্প। মনের রঙে মেঘের রাজ্যে তানিয়ার নামের পাশে একটি নাম লিখে, বালিকা বধূ। হারাতে থাকে প্রেমের এক অতল সমুদ্রে। খুঁজতে থাকে সে সমুদ্র থেকে ভালোবাসার ঢেউ মেশানো রং। সমুদ্রের অতল গহরে কোনো এত তালাবদ্ধ সিন্ধুকে খুঁজতে থাকে অপরিসীম মূল্যবান রত্ন, যার নাম ভালোবাসা। আয়াত অনুভব করতে পারে তানিয়ার ভালোবাসাকে। গত ১ বছরের বেশি সময় ধরে সে চাঞ্চল্য স্বভাবটাকে অনেকটাই লজ্জার আড়ালে ঢেকে ফেলেছে। দুজন দুজনার থেকে যতটা সম্ভব লুকিয়ে বেড়াতে চায়। কারণ কাছে আসলে চোখে চোখ রেখে কথা বলার মতো ভাষা হারিয়ে যায়। আয়াত প্রতিনিয়ত তানিয়ার ভালোবাসাটাকে অনুভব করে। তানিয়াকে কতটা ভালোবেসেছে সেটা নিজের মাঝে চেপে রাখতে পারছে না। কিন্তু তানিয়াকে বলতে ভয় হয়, বড্ড ভয়। পরক্ষণেই আয়াত ভাবে, তানিয়া তো তার, শুধুই তার। স্বয়ং আল্লাহ তাদের সম্পর্কটাকে জুড়ে দিয়েছে। তাদের বাবা মায়েরা সম্পর্কের নাম দিয়েছে। তাহলে ভয় কিসের? ওকে হারানোর কোনো ভয় তো আমার মনে থাকা উচিত না। আচ্ছা, তানিয়া কি বুঝবে আমার ভালোবাসাটা? না, কালকেই তানিয়াকে বলে দিব আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। পরের দিন খুব সকালে, আজানের কিছু সময় বাদ, আয়াত নামাজ পড়ে এসে দেখে তানিয়া ছাদে দাঁড়িয়ে ফুলের টবে পানি দিচ্ছে। সূর্যটা এখনো উঠতে শুরু করেনি, কিন্তু তারপরও আলো ফুটেছে। শীতের দিন, তাই কুয়াশায় ঢাকা পরিবেশ। সকালে পাখিরা কিচিরমিচির করে ডাকছে, ফুলগুলো ফুটতে শুরু করেছে। সকালের নির্মল পরিবেশে তানিয়াকে দেখে আয়াতের মনটা খুশিতে ভরে উঠল। ভাবল, নিজের মনের ভাব প্রকাশ করার এর থেকে সুন্দর আর রোমাঞ্চিত সময় আর হতে পারে না। আয়াত তানিয়াকে ডাক দিল, তানিয়া শোন। তানিয়া, বলো। আয়াত, নদীর পাড়ে ঘুরতে যাবি? সকাল বেলায় নদীর ধারের প্রকৃতিটা খুব সুন্দর, দেখবি? তানিয়া আয়াতের সাথে এমন সময় কাটানোটাকে মিস করতে চায় না, তাই তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। আয়াতের সাথে হাঁটতে শুরু করলো। সবে শীতকাল শুরু হয়েছে, নদীর ধারে বেশ কুয়াশা। হালকা শীতল হাওয়ায় শরীরটা হিম হয়ে যাচ্ছে। দুজন চুপচাপ হাঁটছে, কারো মুখে কোনো কথা নাই। তাড়াহুড়ো করে আসতে গিয়ে তানিয়া নিজের চাদরটা নিয়ে আসেনি। সকালের হিম ধরা বাতাসটা যেন শীতের প্রভাবটা বাড়িয়ে দিয়েছে। শীতের কারণে তানিয়ার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আয়াত নিজের চাদরটা তানিয়ার গায়ে জড়িয়ে দিল। হঠাৎ আয়াতের পরশে তানিয়ার সারা শরীরে যেন একটা শিহরণ ছুঁয়ে গেল। চোখটা লজ্জায় নেমে এলো। কাছাকাছি দুটো লোক নিঃশব্দে হাঁটছে, বাক্যহীনভাবে। কারো কাছে যেন কোনো কথা নাই।
পাশাপাশি হাঁটার কারণে একে অপরের হাতে হাতে স্পর্শ লাগছে। কেঁপে কেঁপে উঠছে দুজন। উঠতি বয়সে ভালোবাসার এক আলাদা শিহরণ থাকে। আয়াত মনে মনে বলছে, বছর খানেক আগেও তানিয়া কথার ঝুড়ি খুলে বসতো, আর এখন কথাবিহীন কি করে থাকে। আয়াত হয়তো বুঝতে পারছে না, মেয়েদের কিশোরী মনের ভালোবাসার অনুভূতিগুলো এমনই বাক্যবিহীন হয়। নীরবতা ভেঙে আয়াতই বলল, কেমন লাগছে তোর? খুব ভালো। তানিয়া, হুম, বলো। তুই কি আমার ওপর রাগ করে আসিস? কেন? না মানে, আগের মতো কথা বলিস না, দুষ্টুমি করিস না, তেমন কাছে আসিস না কেন? কি হয়েছে তোর? তানিয়া মৃদু হেসে বলল, সেটা কি তুমি সত্যিই বোঝো না, নাকি বুঝতে চাও না? আয়াত, না মানে একটা সময় পর মেয়েদের মনে পরিবর্তনের হাওয়া লাগে। সময় পাল্টায়, রং পাল্টায়, ছেলে মানুষই মনটা পাল্টে সেখানে এক কিশোরী মনের জন্ম নেয়। আর সে মনে জন্ম নেয় কিছু ভালো লাগা। যার সে ভালো লাগা দেখার মতো চোখ আছে, বোঝার মতো মন আছে, সে দেখে বোঝে। সবাই কি তোমার মতো অবুঝ নাকি? তানিয়ার কথাটা আয়াতের খুব ভালো লাগলো। ভাবলো, পুচকে একটা মেয়ে আমাকে কিনা অবুঝ বলে। দাঁড়া, মজা দেখাচ্ছি। কিন্তু কিছু বলতে যেয়েও তানিয়ার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়। সকালে ঠান্ডা বাতাসটায় আয়াতের শরীরটাও কেঁপে উঠল। তোমার বোধহয় ঠান্ডা লাগছে, চাদরটা নাও। না না, লাগবে না। নাও তো, ঠান্ডা লেগে যাবে। আয়াত কি একটা ভেবে চাদরটা নিল। তারপর অর্ধেক চাদর নিজের গায়ে জড়িয়ে বাকিটা তানিয়াকে জড়িয়ে দিল। তানিয়া আয়াতের এমন কাজে হতভম্ব হয়ে গেল। এক চাদরের মধ্যে দুজন। আয়াত নিজের হাতটা তানিয়ার কাঁধে রাখল। হাতটা ঠকঠক করে কাঁপছে ভয়ে। তানিয়া কিছু না বলে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। তানিয়া, তোকে কিছু বললে রাগ করবি না তো? তানিয়া মাথা নাড়িয়ে না বাদক সম্মতি দিল। তানিয়া, এটা তো আগের থেকেই ঠিক করা হয়ে গেছে যে তুই আমি সারা জীবন একসাথে থাকবো, নিজেদের লাইফ শেয়ার করব। কিন্তু আমি চাই নতুন করে শুরু করতে। আমরা বরাবরই বেস্ট ফ্রেন্ড। তাই আমি আগে স্বামী স্ত্রীর সম্পর্ক না, বন্ধু আর ভালোবাসার সম্পর্ক করতে চাই। আর সারা জীবন তোর পাশে থাকতে চাই। সারা জীবন এক চাদরে দুজন দুজনকে জড়িয়ে রাখতে চাই। তোর জন্য কিনে আনা চুড়িগুলো তোকে নিজের হাতে পরিয়ে দিতে চাই। তোর পায়ে নূপুর পরিয়ে দিতে চাই। তোর ভেজা চুল মুছে দিতে চাই। নিজ হাতে তোর চুল বাঁধতে চাই। তুই কি আমাকে সেই অধিকার দিবি? জানি আমরা এখনও খুব ছোট। তুই তো তার থেকেও ছোট। তোর কোনো তাড়া নাই। সময় নিয়ে ভেবে উত্তর দিস। তোর জন্য বছরের পর বছর অপেক্ষা করতে রাজি আছি। তুই প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তোর ওপর নিজে স্বামী হবার বা ভালোবাসার অধিকার খাটাবো না। না নিজে ভুল করব, না তোকে ভুল করাতে বাধ্য করব। শুধু কথা দে তুই তোর মনের ভেতরে যে জায়গাটা আছে সেটা আমায় দিবি। সেখানে কাউকে প্রবেশ করতে দিবি না। তানিয়া চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। এক অসাধারণ ভালোবাসা মনটাকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু মুখ থেকে সেটা বের হচ্ছে না। মনে হচ্ছে কোনো শক্তি মুখটাকে বেঁধে ফেলেছে। মুখের কথাগুলো যেন কেউ কেড়ে নিয়েছে। তারপরও কষ্ট করে বলল, আগামী শুক্রবার ঠিক এখানে এসে বলি। ঠিক আছে। তারপর কোনো কথা হয়নি দুজনের মাঝে। চোখে চোখ পড়তেই তানিয়া লজ্জায় পালিয়ে যেত। পরের সপ্তাহে শুক্রবার ঠিকই আসলো, কিন্তু তানিয়ার না বলা কথাগুলো বলা হলো না। একটা ঘটনা সব কিছু ঘূর্ণিঝড়ের মতো উলটপালট করে দিল। ঘৃণা করতে লাগলো আয়াতকে। কেটে যায় 7 বছর। আয়াত এখনও প্রত্যেক সপ্তাহের শুক্রবার অপেক্ষা করে। হয়তো তানিয়া 7 বছর আগের না বলা কথাগুলো বলবে। কিন্তু প্রত্যেক শুক্রবারে আয়াত নিরাশ হয়। আয়াত এখনও বুঝতে পারে না কেন তানিয়া ওকে ঘৃণা করে। যখনই জানার চেষ্টা করেছে, তখনই তানিয়ার কাছ থেকে ঘৃণা ছাড়া কিছু পায়নি। আয়াত জানে তানিয়া আয়াতের কাছে কেবল এসেছে ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য। হ্যাঁ, ওদের ডিভোর্স হচ্ছে। কোর্ট থেকে ওদের 6 মাস একসাথে কাটানোর জন্য টাইম দিছে, যার 3 মাস অলরেডি শেষ। আয়াতের কাছে মাত্র 3 মাস সময় আছে তানিয়াকে নিজের করে রাখার। তানিয়ার ঘুমান্ত মুখটার দিকে তাকিয়ে আয়াত ভাবছে, 10 বছরের সম্পর্ক এভাবে ভাঙতে পারবে তানিয়া? এতটা নির্দয় তুমি? তুমি কি সত্যিই অনুভব করনি আমার ভালোবাসা?
তানিয়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন তানিয়ার ঘুম ভাঙে, দেখে আয়াত ওর পাশে আধশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। তানিয়া ভাবছে, কি নিষ্পাপ মুখ, চোখে সারা রাজ্যের মায়া ভরা। কিন্তু তোমার মনটা কি তোমার মুখের মতো এত সুন্দর? সেদিন যদি তুমি অমন না করতে, তাহলে হয়তো আজ আমাদের সম্পর্কটা এমন হতো না। বিশ্বাস করো আয়াত, সেদিন সকালে তোমার কাছ থেকে আসার পর বারবার ভাবতেছিলাম, কেন তোমায় তখন বলিনি যে, হ্যাঁ আয়াত, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তোমার সাথে স্বপ্ন সাজাতে চাই, আমাদের কিশোরের স্বপ্নগুলোকে একটু একটু করে বড় করে গড়ে তুলতে চাই। স্বপ্নের আশিয়ানা পাগলের মতো সেদিন থেকে শুক্রবারের অপেক্ষা করতেছিলাম। কিন্তু শুক্রবারটা ঠিকই আসলো। কিন্তু আমাদের সম্পর্কের কাল হয়ে, মাতাল হয়ে তোমার কাছে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তুমি শুক্রবারটাকে আমার জীবনের সবচেয়ে বিষাদময় দিনে রূপান্তরিত করলে। আয়াতের ডাকে ঘোর কাটল তানিয়ার। রাগী চোখে আয়াতের দিকে তাকিয়ে বলল, তুমি এ রুমে কেন আইছো? ঘুমের মাঝে আমার সাথে নোংরামি করতে লজ্জা করে না তোমার? বারবার অপমান করার পরও আমার কাছে আসতে কেন মুক্তি দিচ্ছ না তুমি আমায়? বেরিয়ে যাও আমার রুম থেকে, নির্লজ্জ বেহায়া ইতর নোংরা লোক কোথাকার। তানিয়ার কথা শুনে আয়াত প্রচণ্ড কষ্ট পেল, সাথে প্রচুর রাগও উঠল। তাই তানিয়াকে নিজের সাথে চেপে ধরে বলল, হ্যাঁ আমি নির্লজ্জ বেহায়া, কিন্তু কেন জানো? তোমার জন্য। আর কি বললে? ঘুমের মাঝে নোংরামি করতে আসছি? ভুলে যেও না আমি তোমার স্বামী, আর তোমার ওপর জোর খাটানোর অধিকার আমার আছে। আর শোন, তোমার এই অহংকার ভাঙতে আমার বেশি সময় লাগবে না। আর আমি নোংরা লোক? ভুলে যেও না, আমাদের বিয়ের 10 বছরের বেশি সময় হয়ে গেছে। অনেক আগেই তুমি আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি। 10 বছরের প্রথম গতকাল রাতে তোমাকে জাস্ট একটা কিস করেছি, তাও তোমার জেদের কারণে। আমি যদি নোংরা লোক হতাম, তাহলে এতদিনে তোমার নিজের বলে কিছুই থাকতো না। কিন্তু আমি তোমার ওপর জোর খাটাতে চাই না। আমি তোমার মনের ঘৃণার প্রলেপটা সরিয়ে ভালোবাসার ফুল ফোটাতে চাই। কিন্তু আফসোস, তুমি তো নিজেই ঘৃণার সাগরে ডুবে যেতে চাও। যা ইচ্ছা করো তুমি। কিন্তু মনে রেখো তানিয়া, যখন তোমার ভুলটা ভাঙবে, হয়তো তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। আর তোমার করার মতো কিছু থাকবে না। ভুল? কিসের ভুল? যদি ভুল হয়, তবে তার দায় আমি নিজে নেব। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি শুধু ডিভোর্স পেপারে সাইন করে দাও। হুম, সাইন? দেখা যাক। এখনও 3 মাস আছে তানিয়া, মনে রেখো। তানিয়া নিজেকে ছাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়াত তানিয়ার যাবার পানে কতক্ষণ তাকিয়ে রইল। তানিয়া ফ্রেশ হয়ে গিয়ে আয়াতের মায়ের সাথে নাস্তা বানাতে লাগলো। এ বাড়িতে তানিয়া সবার সাথে মিশে থাকে, সবাইকে ভালোবাসে, শুধু আয়াতকে ছাড়া। ওদের ভেতরে কথা আয়াতের মা বাবা তেমন না জানলেও আয়াতের বোন অনু মোটামুটি জানে। অনু সব সময় চেষ্টা করে আয়াত আর তানিয়ার সম্পর্ক যাতে সুন্দর হয়, কিন্তু যতবার চেষ্টা করেছে ততবারই তানিয়ার জেদের কাছে ব্যর্থ হয়েছে। কিছুদিন পর অনুর বিয়ে। সবাই মোটামুটি বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। অনু সবসময় চায় ওর বিয়ের আগে যাতে আয়াত আর তানিয়ার সম্পর্কটা ঠিক হতে পারে, কারণ নিজের ভাইয়ের এমন কষ্ট কোনো বোন দেখতে পারবে না। আয়াত তানিয়ার জন্য কোনো জিনিস কিনলে সেটা অনুর মাধ্যমে দেয়, কারণ যদি জানে আয়াত দিয়েছে, জানলে তানিয়া তা কখনো নেবে না। পরের দিন বিকেলে তানিয়া ওর মায়ের কাছে গেল। তানিয়ার বাবা নেই, তানিয়ার বড় ভাই আছে। সে আর তানিয়ার মা আর ভাইয়ের বউ একসাথে থাকে। তানিয়া তার মায়ের ওপর ভীষণ রাগের কারণে তার সাথে তেমন কথা বলে না। তানিয়াকে দেখে তানিয়ার মা বলল, কেমন আছিস মনা? তুমি যেমন দেখতে চেয়েছিলে তার থেকে ভালো। তানিয়ার ভাবি, তানিয়া তুমি মায়ের সাথে সব সময় এভাবে ব্যবহার করো কেন? ভাবি, এই মহিলার কারণে আজ আমার এই অবস্থা। আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না। জাস্ট শ্যাট আপ তানিয়া। দিন দিন তুমি খুব বেয়াদব হয়ে যাচ্ছ। ভুলে যাচ্ছ উনি আমাদের মা। না ভাবি, ভুলিনি উনি আমার মা, যে কিনা আমার সাথে ধোঁকা করেছে। উনি যদি সেদিন আমার সাথে ওই কাজটা না করতো, তাহলে আজ আমাকে আয়াতের সাথে থাকতে হতো না।
ওর সাথে ডিভোর্সের জন্য ঘুরে বেড়াতে হতো না। যতটা দোষী আয়াত ততটা উনি দোষী। তানিয়ার কথা শুনে তানিয়ার মা নিঃশব্দে কাঁদছেন। মেয়ের সুখের জন্য সেদিন তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেই থেকে তানিয়া তার সাথে এমন ব্যবহার করছেন যেন তিনি অনেক বড় পাপ করে ফেলেছেন। তিনি বললেন, তানিয়া, আজ তুই আমাকে যতটা কথা শোনাচ্ছিস, একদিন এর জন্য ঠিকই ততটাই আফসোস করবি। সব থেকে বেশি কিসের জন্য আফসোস করবি জানিস? তুই আয়াতের সাথে ঠিক যে ব্যবহারগুলো করছিস, তার কথা ভেবে তুই এত অনুতাপ্ত করবি যে সারা জীবন কেঁদেও কুল পাবি না। সেটা দেখা যাবে। আমি তোমার ফালতু কথা শুনতে আসিনি। ভাবি ভাইয়া কোথায়? তার সাথে কিছু কথা ছিল। তানিয়ার ভাবি বাইরে গেছে, কিছুক্ষণ পর চলে আসবে। তুমি একটু বসো। তানিয়া গিয়ে ছাদে বসলো। খুব কান্না করতে ইচ্ছে করছে। নিজের মার সাথে এত খারাপ ব্যবহার করতে কোন মেয়েরই বা ভালো লাগে? কিন্তু মা যা করেছে সেটা তো খুব অন্যায়, তাই না? তানিয়া ভাবছে, মা কিভাবে আয়াতকে এত ভরসা করতে পারে? যে অন্যায় আয়াত করেছে তাতেও ক্ষমা পাবারও যোগ্য না, কিন্তু মা কত সহজে সেটা ভুলে ওকে মাফ করে দিল। আর আমাকে মিথ্যা বলে ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিল। হ্যাঁ, আমার আর আয়াতের ছেলেবেলার বিয়ের কোনো মূল্য ছিল না আইনের দৃষ্টিতে। মা আমাকে অন্য পেপারে সাইন করাতে গিয়ে ম্যারেজ সার্টিফিকেটে সাইন করিয়ে আমাদের বিয়েটাকে আইনের দৃষ্টিতে লিগ্যাল করে দিল। নয়তো এখন ডিভোর্সের জন্য আমাকে আয়াতের সাথে থাকতে হতো না। বুঝি না সবাই আয়াতের কি দেখে ওকে এত বিশ্বাস করে, এত ভালোবাসে। নিশ্চয় ছেলেটা সবাইকে হিপনোটাইজ করেছে, যেমনটা আমারও মাঝে মাঝে মনে হয়। আয়াত খারাপ নয়, কিন্তু যেটা আমি নিজ চোখে দেখেছি তা আমি কি করে ভুলি? সেটাকে কি করে ইগনোর করি? না, আমি ওর মায়ায় নিজেকে জড়াবো না, কখনো না। তানিয়ার ভাবি, সেটা কি পারবি তানিয়া? ভাবির কথায় চমকে ওঠে তানিয়া। বুঝলাম না ভাবি। তানিয়ার ভাবি, যখন কারো মায়া থেকে বের হয়ে আসতে চাইবি তখন তার মায়ায় বেশি করে জড়িয়ে যাবি। তানিয়া, কখনো না। তানিয়ার ভাবি, আচ্ছা চোখ বন্ধ কর, বুকে হাত দে, আর আয়াতের কথা ভাব। ঠিক কি দেখতে পারছিস? ভাবি, লাইফ ইজ নট মুভি। তানিয়ার ভাবি, যেটা বললাম সেটা কর না। তানিয়া চোখ বন্ধ করলো, বুকে হাত রেখে আয়াতের কথা ভাবতে শুরু করলো। চোখের সামনে ভেসে উঠছে আয়াতের সাথে কাটানো হাজারো সুখময় স্মৃতি। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় আয়াতের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাসছে। তানিয়া চোখ বন্ধ করে ভাবছে, কই, কোথাও তো আয়াতের কোনো খারাপ রূপ দেখতে পারছি না। সব ক্ষেত্রে সব সাজানো গোছানো স্বপ্ন আর আয়াতের ভালোবাসা ঘেরা। তানিয়া নিজে নিজে মিটমিট করে হাসছে। ফিরে যেতে চাইছে সেই শৈশবে, যেখানে আছে ওর আর আয়াতের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। হঠাৎ কিছু কালো আঁধারের ঝাপটায় ধ্যান ভাঙে তানিয়ার। চমকে উঠে তানিয়া। চোখ থেকে ঝরতে থাকে অশ্রুকণা। তানিয়া কিছু না বলে ছাদ থেকে নেমে গেল। তানিয়ার ভাবি, তুই উপরে উপরে যতই আয়াতকে ঘৃণা করিস না কেন তানিয়া, মনে মনে তোর থেকে বেশি ভালো আয়াতকে কেউ বাসে না। সমস্যা হচ্ছে তোদের মাঝে ভুল বোঝাবুঝির একটা দেয়াল তৈরি হয়েছে। সেটা ভেঙে গেলে তোদের মতো সুখী দম্পতি আর কেউ হবে না। তানিয়া ওর ভাইয়ের সাথে সব কাজ শেষ করে বাসায় গেল। বাসা পুরো খালি, কেউ নেই। মনে হয় সবাই অনুর বিয়েতে শপিংয়ে গেছে। রাস্তায় ঘটা কিছু ঘটনায় তানিয়ার ভীষণ কান্না পাচ্ছে। ভেবেছিল ঘরে এসে অনুকে জড়িয়ে খুব কান্না করে মনটাকে হালকা করবে, কিন্তু বাসায় কাজের খালা বাদে কেউ নেই। নিজের রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তানিয়া। আয়াত তখন ওয়াশরুমে ছিল। বের হয়ে দেখে তানিয়া নিচে বসে কান্না করছে। আয়াত তাড়াতাড়ি তানিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানিয়া? তানিয়া কান্নায় এতটা বিভোর ছিল যে সামনে আয়াত সেটা না ভেবেই আয়াতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। এই প্রথমবার তানিয়া নিজ থেকে আয়াতকে জড়িয়ে ধরল। আয়াত তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তানিয়া? বলো প্লিজ। আয়াত, আজ পর্যন্ত আমাকে কেউ এত নোংরা কথা বলেনি। ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আয়াত তানিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, প্লিজ আগে শান্ত হও, তারপর বলো কে তোমায় নোংরা কথা বলেছে, বলো।
তখনও বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, বাড়ি আসার সময় রাস্তার মোড়ে কিছু ছেলে আমাকে দেখে খুব বাজে নোংরা কথা বলছে, আমার সাথে নোংরামি করার, কিন্তু আমি কোনো রকম সিএনজিতে উঠে চলে আসি। আমি কখনো এমন নোংরা কথা শুনিনি। তানিয়ার কথা শুনে আয়াতের মাথায় রক্ত উঠে গেল। তানিয়াকে উঠিয়ে হাত ধরে রাস্তার মোড়ে নিয়ে গিয়ে বলল, কোন ছেলেটা? তানিয়া কয়েকটা ছেলেকে দেখিয়ে বলল, ওরা। আয়াত কোনো কথা না বলে গিয়ে ছেলেগুলোকে মারতে শুরু করলো। তানিয়া দেখে হতবাক হয়ে গেল, কারণ ও চিন্তাও করতে পারেনি আয়াত এমন করবে। 3-4টা ছেলের সাথে আয়াত পেরে উঠল না, তারাও আয়াতকে মারতে শুরু করলো। কে যেন পুলিশকে খবর দিল। পুলিশ এসে ব্যাপারটা থামালো। স্থানীয় সবাই ছেলেগুলোর বিরুদ্ধে নালিশ করলো। পুলিশ ছেলেগুলোকে ধরে নিয়ে গেল। আয়াত মোটামুটি আঘাত পেয়েছে, তাই তানিয়া ওকে হাসপাতালে নিয়ে গেল। পুরো রাস্তায় তানিয়া আর আয়াতের সাথে একটাও কথা বলল না। ডাক্তার আয়াতকে দেখে ভালোভাবে ট্রিটমেন্ট করে ওষুধ দিয়ে দিল। আয়াতের ডান হাতে অনেকটা কেটে গেছে, পায়েও বেশ ব্যথা পেয়েছে। তানিয়া আয়াতকে নিয়ে বাড়ি ফিরল। আয়াতের কথা শুনে সবাই বেশ চিন্তিত ছিল। হাসপাতালে যেতে চেয়েছিল, কিন্তু তানিয়া নিষেধ করাই যায়নি। আয়াতকে নিয়ে ঘরে ফিরতেই সবাই বিভিন্ন প্রশ্নের সমাহার খুলে বসল। সবার প্রশ্নের উত্তর দিয়ে তানিয়া আয়াতকে ধরে রুমে নিয়ে আসলো। তখনও তানিয়া চুপ করে আছে, তাই আয়াত জিজ্ঞেস করল, কি হয়েছে তানিয়া? সেই কখন থেকে চুপ করে আসিস? তানিয়া রাগী চোখে তাকিয়ে বলল, কি বলবো তোমাকে, বলার মতো কিছু রাখছো? মানে, কে বলেছে তোমায় ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে, হিরোগিরি করতে কে বলেছে? আমার সাথে একদম এরকম ন্যাকামো দেখাবা না বলে দিলাম। ওরা তোমার সাথে নোংরামি করতে চেয়েছিল তানিয়া, তাহলে কি ওদের ছেড়ে দেব? আমার সাথে নোংরামি করলে তাতে তোমার কি? কি সমস্যা তোমার? তোমার সাথে তো কিছুই করেনি। তানিয়া, তুমি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। আর তুমিও ভুলে যাচ্ছ আমাদের সম্পর্কের মেয়াদ আর 3 মাসও নাই। তারপর তোমার আর আমার পথ আলাদা। না থাকবে সম্পর্ক, না থাকবে অধিকার, আর না থাকবে কোনো ভালোবাসা। এভরিথিং ইজ ফিনিশ। আয়াত আর কোনো কথা বলল না। তানিয়ার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর অনু ওদের খাবার নিয়ে রুমে ঢুকলো। বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন প্লিজ।